তাহলে গল্পের শুরু হয় আটলান্টিক মহাসাগরকে দেখে, যেখানে জুলিয়া ও অস্কার পানির টেস্ট সোনার ডিভাইস ইনস্টল করে কিছু পরীক্ষা করছিল। ঠিক তখনই অস্কারের কাছে একটি জরুরি কল আসে, যাতে তাদেরকে আসন্ন ঝড়ের সতর্কতা দেওয়া হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বেরিয়ে যেতে বলা হয়। ওদিকে আমরা একটি রুশ সাবমেরিন দেখি, যা দূর থেকে আসা উচ্চ তীব্র শব্দ শনাক্ত করছিল। ঠিক তখনই তারা দেখে সমুদ্রের স্তর ধীরে ধীরে উপরে উঠছে, যা দেখে দলটি বেশ অবাক হয়ে যায়। এদিকে জুলিয়া স্ক্যানারগুলো ভুল রিডিং দেখাতে শুরু করে এবং ক্যাম্পের আশপাশে বরফ ফেটে যেতে শুরু করে। ওটা দেখে অস্কার জুলিয়ার কাছে এসে দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে বলে, কারণ তাদের হাতে আর বেশি সময় ছিল না। কিন্তু জুলিয়া যাওয়ার আগে তার পরীক্ষা শেষ করতে চেয়েছিল। ক্রমশ খারাপ হতে থাকা আবহাওয়া দেখে সে অস্কারের কথা মেনে নেয়। তার স্নো মোবাইলে উঠে বসে এবং দুজনে সেখান থেকে রওনা হয়। কিন্তু বরফ ভাঙ্গা তাদের ধারণার চেয়ে দ্রুত ছিল। এদিকে সাবমেরিনে থাকা দলটি বুঝতে পারে যে শব্দটি তারা শুনেছিল সেগুলো আসলে সমুদ্রের ঢেউয়ের নয়, বরং কোনো জৈবিক কিছু, অর্থাৎ সমুদ্রে কোনো জীবন্ত প্রাণী রয়েছে। দলটি আর কিছু বোঝার আগে হঠাৎ একটি বিশাল ক্রিয়েচার তাদের সাবমেরিনের সঙ্গে ধাক্কা খায় এবং সব জরুরি অ্যালার্ম বাজতে শুরু করে। দলের মনে হয় যেন সেই প্রাণী তাদের সাবমেরিনকে ধরে ফেলেছে এবং প্রবল গতিতে নিচের দিকে টেনে নামাচ্ছে। ওদিকে আমরা জুলিয়া অস্কারকে দেখি, যারা প্রাণ বাঁচে এখান থেকে পালানোর চেষ্টা করছিল, কারণ তাদের পিছনে বরফ ক্রমাগত ভেঙে পড়ছিল। এমন সময় অস্কার নজরের সামনে উঠে থাকা এক ভয়ঙ্কর তুষার ঝরে পড়ে। অস্কার ভীষণ ঘাবড়ে যায় এবং সেই আতঙ্কে ভারসাম্য হারিয়ে তার স্নো মোবাইল বরফের খাদের সঙ্গে ধাক্কা লেগে বিস্ফোরিত হয়। যখন তাদের জ্ঞান ফেরে, তখনই তাদের ক্যাম্পও ঝড়ের কবলে পড়ে ধ্বংস হয়ে গেছে। ওদিকে পানির নিচে সাবমেরিনের ওপর লাগাতার হামলা হচ্ছিল, আর এই হামলাকারী আর কেউ নয়, সেই বিশাল ক্রিয়েচার। তাকে থামাতে দলটি গুলি চালানো শুরু করে। আলোতে তারা প্রাণীর কয়েকটি বিশাল অবয়ব দেখতে পায়। দলটি ওই অবয়ব সম্পর্কে আর কিছু বোঝার আগে ক্রিয়েচার আবার সাবমেরিনের আঘাত করে সেটিকে ধ্বংস করে দেয়। তবে ডুবে যাওয়ার ঠিক আগে ক্যাপ্টেন শেষ মুহূর্তে দলকে জরুরি সিগন্যাল ছেড়ে দিতে নির্দেশ দেন, যাতে সিগন্যাল পেয়ে তাদের নৌবাহিনী দ্রুত উদ্ধার করতে পারে। পরের দিন রুশ মেরিন হেডকোয়ার্টারে সেই সিগন্যাল পায়, যার মাধ্যমে তারা তাদের সাবমেরিন নিখোঁজ হওয়ার কথা জানতে পারে। এ খবর শুনেই অফিসারদের পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ সেই সাবমেরিনে অত্যন্ত শক্তিশালী অস্ত্র ছিল। তাই অফিসাররা সেই অস্ত্র ফেরত আনার জন্য একটি রেস্কিউ টিম গঠনের আদেশ দেন এবং এই দলের নেতা করা হয় ভিক্টরকে, যে আসলে নিখোঁজ সাবমেরিনের ক্যাপ্টেনের ভাই। তাই যখন ভিক্টরের মা জানতে পারে যে তিনি অস্ত্রগুলো ফেরত আনা মিশনে যাচ্ছে, তখন তিনি প্রথমে খুব চিন্তিত হন, কিন্তু পরে শুভকামনার নিদর্শন হিসেবে ভিক্টরকে তার বাবার ঘড়ি দেন, যিনি আর বেঁচে নেই। ভিক্টর সেই ঘড়ি নিয়ে মিশনে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সেখানে তার দেখা হয় তার বাবার পুরনো বন্ধু অ্যাডমিরাল ওশালনিক্স এর সঙ্গে, যিনি একটু রাগী স্বভাবের ছিলেন এবং তাকেও হেডকোয়ার্টার পক্ষ থেকে এ মিশনে অংশ করা হয়েছিল। এখন ভিক্টর সাবমেরিনে ঢুকতে অনেক সদস্য অভিযোগ জানিয়ে বলে এমন কি হয়েছে যে তাদের ছুটি শেষ হওয়ার আগেই ডেকে আনা হয়েছে। এটা শুনে ভিক্টর তখন তাদের কিছুই জানায় না। এরপর আমরা জুলিয়া ও অস্কারকে দেখতে পাই, যারা সেই তুষার ঝড়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল এবং তাদের সাহসও প্রায় ভেঙে পড়েছিল, কারণ তাদের কাছে না আছে খাওয়ার মতো কিছু ছিল, না থাকার মতো জায়গা। তার ওপর স্যাটেলাইট কোনো সিগন্যাল আসছিল না। কিন্তু জুলিয়া যে কোনো মূল্যে এখান থেকে বেরোতে চেয়েছিল, তাই সিগন্যাল খুঁজতে খুঁজতে সে একটি গভীর খাদে পৌঁছে যায় এবং প্রায় পড়েই যাচ্ছিল। এমন সময় অস্কার এসে তাকে বাঁচায়। এরপর জুলিয়ার ফোনটা চেক করলে দেখা যায় তাতে সিগন্যাল এসেছে। এটা দেখে জুলিয়া তাড়াতাড়ি একটি অয়েল রিগ কোম্পানির সঙ্গে যোগাযোগ করে, কিন্তু ঝড়ের শব্দ এতটাই বেশি ছিল যে কোম্পানির লোকজন জুলিয়ার একটা কথাও বুঝতে পারেনি। আর কয়েক সেকেন্ড পরে সিগন্যাল কেটে যাওয়ায় কল বিচ্ছিন্ন হয়ে যায়। জুলিয়া ও অস্কারের সাহস তখন প্রায় শেষ, তবু অস্কার বাঁচার শেষ আশায় ফেয়ার গান ছোড়ে। ঠিক তখনই জুলিয়ার চোখে পড়ে সামনে বরফের পৃষ্ঠে, যেখানে একটি লাল রঙের আলো জ্বলছিল। কিন্তু ওটা কি জানতে দুজনে সেই আলোর দিকে দৌড়ায় এবং কাছে গিয়ে দেখে যে এটা সেই জরুরি সিগন্যাল যেটা নিখোঁজ সাবমেরিনের ক্যাপ্টেন ছুঁড়েছিলেন। আর দুজনেই ভালোভাবে জানা ছিল এই সিগন্যালের খুঁজে রুশ বাহিনী নিশ্চয় এখানে আসবে। তাই জুলিয়া অস্কারকে এখানে অপেক্ষা করতে বলে। ওদিকে ভিক্টরের সাবমেরিন কয়েক ঘন্টা যাত্রার পর সেই লোকেশনে পৌঁছে, যেখানে ভিক্টরের ভাইয়ের সাবমেরিনটি নিখোঁজ হয়েছিল। এছাড়াও তারা জরুরি সিগন্যালের অবস্থানও জানতে পেরেছিল, তাই ভিক্টর দলকে সেখানে যেতে বলে। কিন্তু সেখানে পৌঁছে ভিক্টর কোনো সাবমেরিন না পেলেও দুই ক্লান্ত হতাশ ভুক্ত
ভোগীদের পায় যাদের অবস্থা খুবই খারাপ ছিল। তাই ভিক্টর তাড়াতাড়ি তাদের নিজের সাবমেরিনে নিয়ে যায়। যদিও এভাবে করার পেছনে তার একটি উদ্দেশ্য ছিল। আসলে সে জুলিয়া ও অস্কারের কাছ থেকে জানতে চেয়েছিল তার ভাইয়ের সাবমেরিন কি হয়েছিল, কিন্তু যখন সে জুলিয়াকে জিজ্ঞেস করে তার এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। সে ভিক্টরকে বলে, প্রথমে আমরা মনে করেছিলাম সবকিছু আমাদের সোনার ডিভাইসের বিস্ফোরণের কারণে হয়েছে, যার ফলে সমুদ্রে ভূমিকম্পের মতো কিছু ঘটেছিল। কিন্তু আমি যখন আমার যন্ত্রপাতি পরীক্ষা করি সেদিন কোনো ডিভাইসে ভূমিকম্প রেকর্ড করেনি। এটা দেখে জুলিয়াস নিশ্চিত হয় যে এত ভয়াবহ অস্থিরতা ভূমিকম্পর হতে পারে না, এটা নিশ্চয়ই কোনো সামুদ্রিক ক্রিয়েচারের কাজ। এটা শুনে ভিক্টরের মনে পড়ে যার আগের দিন ঘটে যাওয়া এক রহস্যময় ঘটনা। যখন তারা আর্কিমিড সার্কেলে প্রবেশ করতে যাচ্ছিল তখন তাদের রাডারে এক অদ্ভুত সিগন্যাল ধরে। আসলে সেটা ছিল তিমির একটি ঝাঁক, যারা বারবার তাদের সাবমেরিনের সঙ্গে ধাক্কা খাচ্ছিল, যেন ইচ্ছাকৃতভাবে ভিক্টরকে এগোতে বাধা দিতে চাইছিল। কিন্তু অ্যাডমিরাল ওলাসনাস্কি তাদের তাড়াতে লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল ছাড়ার আদেশ দেয়। যদিও ভিক্টর তা শুনতে মানা করেন, কারণ এতে তিমি মাছগুলো ক্ষতি হতে পারে। কিন্তু অ্যাডমিরাল তার কথা না শুনে লো ফ্রিকোয়েন্সি চালু হতেই সব তিমি দূরে সরে যায়, কিন্তু পরে আবার ফিরে আসে। এটা দেখে দল অবাক হয়ে যায়। ঠিক তখনই তারা সমুদ্রের গভীর থেকে আরেকটি অদ্ভুত সিগন্যাল পায় এবং তিমিগুলো একে একে দূরে সরে যেতে শুরু করে। এদিকে দলের সদস্যরা যখন ওই সিগন্যাল পরীক্ষা করে তারা এক বিশাল ক্রিয়েচারকে দেখতে পায়, যা মুহূর্তে একটি তিমিকে শিকার করে ফেলে এবং তখন তাদের সাবমেরিনের দিকে এগোতে থাকে। তাই অ্যাডমিরাল আক্রমণের আদেশ দেন, কিন্তু ভিক্টর তাকে থামিয়ে বলে আমাদের এখন তার ওপর আক্রমণ করা উচিত নয়। এরপর সে সাবমেরিনকে পাশের একটি বরফ ভরা সংকীর্ণ ফাটলের মধ্য দিয়ে যেতে বলে, কারণ তার বিশ্বাস ছিল এত বড় প্রাণী ওই সরু ফাটলে ঢুকতে পারবে না। এবং ঠিক তাই হয়। ভিক্টরের দল তার কথা মেনে সাবমেরিনকে সমুদ্রের গভীরে লুকিয়ে ফেলে, যেটি ক্রিয়েচার দেখতে পায় না, এবং শেষে ক্লান্ত হয়ে সেখান থেকে চলে যায়। এভাবে ভিক্টরের একটি সিদ্ধান্ত সবার প্রাণ বাঁচায়। জুলিয়ার গল্প শুনে ভিক্টর বুঝে যায় এটি সেই ক্রিয়েচার যে বরফ ভেঙে তাদের প্রথম সাবমেরিনকে ধ্বংস করেছিল। সুইডিশ নাগরিক জুলিয়া ছোটবেলা থেকে সামুদ্রিক দানবদের ওপর বিশ্বাস করে এসেছে, তাই সে তার এই ভয়ঙ্কর খেলায় জড়াতে চায় না। সে ভিক্টরকে অনুরোধ করে বলে, আমাকে আর অস্কারকে সেই অয়েল রিগ কোম্পানিতে পৌঁছে দাও যেখানে আমি যোগাযোগ করেছিলাম, কারণ আমার মনে হয় এই ক্রিয়েচার সেখানে পৌঁছাতে পারবে না। জুলিয়ার কথা শুনে ভিক্টর কোম্পানির লোকেশন চেক করে দেখে এটা এখান থেকে খুব দূরে নয়, তাই সে দুজনকে সেখানে নামিয়ে দিতে রওনা হয়। কিন্তু পথে দলটি আবার তাদের স্ক্রিনে সেই একই অদ্ভুত সিগন্যাল লক্ষ্য করে, তবে তারা দেখতে পায় না যে ক্রিয়েচারটি এবার মাটির নিচে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। তাই সে যেই না রিগ কোম্পানির কাছে পৌঁছেছে সেখানে ইনচার্জের সঙ্গে যোগাযোগ করতে যায়, ঠিক তখনই সমুদ্রের অস্থিরতা শুরু হয়। প্রচণ্ড ঢেউয়ের সঙ্গে পানির নিচ থেকে অনেক বিশাল টেন্টাকল বেরিয়ে আসে এবং মজবুত স্টিলের রিগটাকে মুহূর্তে ধ্বংস করে দেয়। ওদিকে ভিক্টর টেলিস্কোপ দিয়ে বাইরে তাকিয়ে ক্রিয়েচারের আসল রূপ দেখতে পায়। আসলে এটা ছিল এক বিশাল অক্টোপাস। তার দেখে পুরো দল স্তম্ভিত হয়ে যায়, কিন্তু তারা কিছু বোঝার আগেই রিগটি পুরোপুরি সমুদ্রের গভীরে তলিয়ে যায়। তাই ভিক্টরের দলের সামনে এখন থেকে পালানো ছাড়া আর কোনো পথ থাকে না। অক্টোপাস রিগ ধ্বংস করার পর তাদের সাবমেরিনের দিকে ধাবিত হয়। এটা দেখে অ্যাডমিরাল রাগে নিজের হাতে কমান্ড নেন এবং দলকে দুটি টর্পেডো ছোড়ার আদেশ দেন, কিন্তু কোনো লাভ হয় না, কারণ অক্টোপাস তখনও বেঁচে ছিল এবং আক্রমণের কারণে আরও ক্ষিপ্ত হয়ে উঠেছিল। সে দ্রুত তাদের সাবমেরিনের দিকে এগোতে থাকে। এটা দেখে অ্যাডমিরাল ভয় পেয়ে আবার কমান্ডো ভিক্টরের হাতে তুলে দেন। কমান্ড হাতে পেয়ে ভিক্টর সঙ্গে সঙ্গে সাবমেরিনকে অন্যদিকে ঘোরানোর নির্দেশ দেয়। এতে তারা অক্টোপাসের আক্রমণ থেকে রক্ষা পায় বটে, কিন্তু এটি টেকটোকাল তাদের সাবমেরিন আশ্রয় পড়ে। ফলে সাবমেরিনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং সেটি ডুবে যেতে শুরু করে। এরপর দেখা যায় অক্টোপাস আবারও আক্রমণ করছে। এতে টর্পেডো রুমেও আগুন লেগে যায় এবং সেখানে প্রায় 7 জন আটকা পড়ে। ঠিক তখনই অক্টোপাস আরও এক দফা আঘাত করে সাবমেরিনকে নিচে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে এবং চারিদিক থেকে তাদের ঘিরে ফেলে। এটা দেখে ভিক্টর সবাইকে সাইলেন্ট মোডে থাকতে বলে, কারণ সামুদ্রিক প্রাণীরা প্রায় শব্দে আকৃষ্ট হয়। তাই ভিক্টর সবাইকে চুপচাপ থাকার নির্দেশ দেয় এবং আগুন নেভানোর কাজও থামিয়ে দেয়। এর ফলে টর্পেডো রুমে কার্বন মনোক্সাইড বাড়তে থাকে, কিন্তু ভিক্টরের পরিকল্পনা সফল হয়। ক্র্যাকেন কোনো শব্দ না পেয়ে সেখান থেকে সরে যায়, আর সে চলে যেতেই টর্পেডো রুম থেকে আহতদের বের করে তাদের চিকিৎসা শুরু করা হয়, যেখানে অস্কার ও জুলিয়া ভিক্টরকে সাহায্য করে এবং ক্রুদের আস্থা অর্জন করে। পরে জুলিয়া ভিক্টরকে ক্র্যাকেন সম্পর্কে বলতে গিয়ে বলে, গল্প অনুযায়ী ক্র্যাকেন
বহু বছর ঘুমিয়ে থাকে, কিন্তু জুলিয়া বিস্ফোরণের হয়তো তাতে গভীর ঘুম থেকে জাগিয়ে দিয়েছে। তাই এখন সে ওদের ওপর প্রতিশোধ নিতে চাইছে। যদি আমাদের বাঁচতে হয়, সোনার বন্ধ করতে হবে। এরপর সে আরও জানায়, অক্টোপাস শিকার করার পর শিকারীকে টেনে গুহায় নিয়ে যায়। তার মানে ভিক্টরের ভাইয়ের সাবমেরিনটিও জুলিয়ার পুরনো ক্যাম্পের কাছাকাছি থাকা উচিত। ওরা কথা বলতেছিল এমন সময় এক অফিসার সাইলেন্ট মোডের সময় করা এক রেকর্ডিংয়ে একটি অদ্ভুত সিগন্যালের শব্দ পায়, যা জুলিয়ার ক্যাম্পের লোকেশন থেকেই আসছিল। ভিক্টর এখন ক্রুকে বোঝায় এখন নিজের ভাই ও অন্যদের বাঁচাতে সেই বিপজ্জনক জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও কিছু ক্রু সদস্য এতে একমত হয় না, কারণ তাদের মতে তাদের অস্ত্র ওই ভয়ঙ্কর অক্টোপাসের মোকাবেলা করতে পারবে না। তাই তাদের যত দ্রুত সম্ভব ওখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু ক্যাপ্টেন হিসেবে ভিক্টর নিজের দায়িত্ব পালন করতে চায়। তাই ক্রুদের সম্মতি না থাকলেও সে সাবমেরিনটি খুঁজতে রওনা হয় এবং বাধ্য হয়ে ক্রুদেরও তাদের সঙ্গ দিতে হয়। এখন তারা এক অত্যন্ত বিপজ্জনক খাদে পৌঁছায়। ভিতরে নামতে ভিক্টর একটি মিনি সাবমেরিন ব্যবহার করে এবং সঙ্গে দুজন অফিসারকে নিয়ে যায়। নিচের খাদে তারা শত শত ডুবে যাওয়া জাহাজ দেখতে পায়। অর্থাৎ জুলিয়ার যে ক্যানেলের গল্প বলছিল তা মিথ্যা নয়, সত্যি ছিল। এই সময় তাদের ভিক্টরের ভাইয়ের সাবমেরিনটিও খুঁজে পাওয়া যায়, যার সামনের অংশটি কিছুটা অক্ষত ছিল। তাই ভিক্টর ওর অংশের সঙ্গে নিজের মিনি সাবমেরিন জুড়ে দেয় এবং ভেতরে গিয়ে দেখে তার ভাই আলেকজান্ডার ও তার ক্রু এখনও জীবিত। ভাইকে জীবিত দেখে ভিক্টর ভীষণ খুশি হয় এবং একই সঙ্গে বিস্মিত হয়, কারণ এতদিন ক্র্যাকেনের হাত থেকে বেঁচে থাকা কোনো সামান্য ব্যাপার নয়। যখন সে এই প্রশ্ন আলেকজান্ডারকে করে, আলেকজান্ডার জানায় ক্র্যাকেনের হাত থেকে বাঁচতে তারা সাইলেন্ট মোড ব্যবহার করেছিল, তাই সবাই বেঁচে গেছে। এখন মিনি সাবমেরিনের জায়গা কম ছিল বলে ভিক্টর 2 দফায় ক্রুদের বের করে আনার সিদ্ধান্ত নেয় এবং প্রথম দফায় এক দলকে সাবমেরিনে বসিয়ে পাঠিয়ে দেয়, আর সে নিজে ভাইকে নিয়ে সেখানে থাকে। কিন্তু দলটি যখন অর্ধেক পথ পেরোয়, দেখা যায় ক্র্যাকেন আবার জেগে উঠেছে। এদিকে ভিক্টর ও আলেকজান্ডার বিশেষ মিসাইলগুলো অ্যাক্টিভ করার চেষ্টা করে এবং অনেক কষ্টে কম্পিউটার চালু হলে মিসাইল সক্রিয় হয়। ঠিক তখনই ক্র্যাকেন মেইন সাবমেরিনে আক্রমণ করতে যাচ্ছে। এমন সময় মিনি সাবমেরিনের একটি ট্র্যাকার ভুলবশত চালু হয়ে যায়, যার শব্দে আকৃষ্ট হয়ে ক্র্যাকেন সেদিকেই চলে যায়। ওদিকে অ্যাডমিরাল সুযোগ কাজে লাগিয়ে মেন সাবমেরিনকে সমুদ্রের উপরের দিকে তুলতে আদেশ দেন, আর ভিক্টর ও আলেকজান্ডার মিসাইলের পোর্ট দিয়ে সেগুলো অন করে, কিন্তু তৎক্ষণে ক্র্যাকেন তার কাছে পৌঁছে গেছে। এখন তার টেকটোকালগুলো ভিক্টরের সাবমেরিনকে জড়িয়ে ধরতে শুরু করে। এটা দেখে মৃত্যু সামনে যেন 2 ভাই রেডিওতে একে অন্যের সঙ্গে কথা বলে এবং নিজেদের ভুলের জন্য ক্ষমা চায়, কিন্তু তবুও তারা হাল ছাড়ে না এবং ক্র্যাকেন সাবমেরিনকে ধ্বংস করার আগেই একসঙ্গে সুইচে টিপে এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটায়। ফলে ক্র্যাকেন আগুনে ঝলসে যেতে থাকে এবং এটি আলোকরশ্মি আর্কিটেক্ট বরফ চিরে আকাশে উঠতে দেখা যায়। এখন সাবমেরিন পুরোপুরি ডুবে যেতে থাকে এবং ভেতরে পানি ঢুকতে শুরু করে। এটা দেখে 2 ভাই মিনি সাবমেরিনের দিকে দৌড়ায়, কিন্তু এটি প্রবল ঢেউ তাদের আলাদা করে দেয়। ভিক্টর আলেকজান্ডারকে হাত ধরে তাকে বাঁচানোর চেষ্টা করে এবং কোনোভাবে তাকে নিয়ে মিনি সাবমেরিনে ঢুকে পড়ে। কিন্তু সমস্যা হলো, এখন মিনি সাবমেরিনটি ডুবতে থাকা জাহাজ থেকে আলাদা হতে পারছিল না, আর মিসাইল কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরিত হতে চলেছিল। এই কঠিন পরিস্থিতিতে হঠাৎ ভিক্টরের মনে পড়ে ইমার্জেন্সি লিভারের কথা। সে সর্বশক্তি দিয়ে সেটি টানে, আর তার ফলে মিনি সাবমেরিনটি বিস্ফোরণের আগ মুহূর্তে সেখান থেকে বেরিয়ে আসে। আর পানির উপরে অ্যাডমিরাল পুরো ক্রু এই দুজনের অপেক্ষায় ছিল। কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পর যখন ভিক্টর আর তার ভাইয়ের আসার কোনো লক্ষণ দেখা যায় না, তখন তারা হতাশ হয়ে সরে যেতে থাকে। ঠিক তখনই পানি চিরে মিনি সাবমেরিনটি ভেসে ওঠে, যার ভেতরে ছিল ভিক্টর ও আলেকজান্ডার। এদের দেখে পুরো ক্রু আনন্দে আত্মহারা হয়ে ওঠে এবং সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর ভিক্টর তার বাবার ঘড়ি আলেকজান্ডারের দিকে যায়, কিন্তু সে তা নিতে অস্বীকার করে এবং ভিক্টরকে বলে, এই ঘড়ির প্রকৃত অধিকারী তুমি, তাই তুমি এটা নিজের কাছে রাখো। কিছু সময় পর তাদের পুরো ক্রু রাশিয়ায় পৌঁছে যায় এবং 2 ভাই পরিবারের সঙ্গে মিলিত হয়। এভাবে ভয়ঙ্কর ও প্রায় অসম্ভব মনে হওয়া মিশনটি শেষ পর্যন্ত সফল হয় এবং সিনেমাটি এখানেই সমাপ্ত হয়।